কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝরতে শুরু করল মতালেফ। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজিক মৃদ্ধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এ অবশ্য প্রথম সংসার নয় মতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মতালেফ, আর মাজু খাতুন 30-এ না পৌঁছালেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কাঠিখালির শেকেদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বাকি। ব্যাংক সিন্ধুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজিক মৃদ্ধা, মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে যে তার ওয়ারিশি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটার পেয়েছে কাঠাখানে, আর আছে একখানি পর সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমনকি একখানা ডানা কাটা হুড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের ৮-৬০ শক্ত গড়নটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ি। কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল। তুপ করেছে মাকি, ধুলো পড়া দিছে চৌখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করেছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলা পড়া দেওয়ানেরই কাম। কথা তো পাতা দেয় নাই চোখে, দেখছো তো কেমন টাইরা টাইরা চায়, ধুলা ছিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যা নয়। চাহনিটা একটু তেরজা তেরজা মতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে, কিন্তু দরে পটেনি কারো সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছের সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসেছে 5 কুড়ি 7 কুড়ি। মতালেফের সবচেয়ে পছন্দ হয়েছিল ফুলবানুকে। চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর হবে বয়স। রসে টলটল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য 1 হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এই সব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যই ইচ্ছা করে নিজে ঝগড়া কুন্দুল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু 1 হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মতালেফ। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানার নয় মতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবড়ি বা এ তল্লাটে কজনের মাথায় আছে। ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না
মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে গত বছর যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চায় এলেম। গাটের কড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, শুধু আসলে তা পুড়িয়ে নিতে চায়। গুনাগার চায় সেই লোকসানের। আজ নিয়ে দেখেছে মোতালেব সে গুনাগার 2-1 কুড়ি নয়, 5 কুড়ি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম শেখ। কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? বুক ভার করে চলে আসছিল মোতালেব। আসছে শেওড়া আর চোখ উদানের আগাছার জঙ্গলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাখে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসলো ফুলবানু। কি মিয়া, গসা কইরা ফিরা চললা নাকি? চলবো না? চললানি টাকার খাই খাই তোমার বাজানের। ফুলবানু বলল, হ শুনছি, চাইছে তো দোষ হইছে কি? পছন্দসই জিনিস নেবা বাজানের গুণা, তার দাম দেবা না? মোতালেব বলল, ও খাইটা আসলে বাজানের নয়, বাজানের মাইয়ার। হাটে বাজারে গেলেই পারো ধামাই উঠা। মোতালেবের রাগ দেখে হাসলো ফুলবানু। কেবল ধামায় কেন, পালাই উঠা বসবো। মুঠ ভৈরা ভৈরা সোনা জহরত ওজন কইরা দেবা পাল্লা। বসবো ক্ষমতা, বসবো কেমন পুরুষ মানুষের মুঠ। মোতালেব হন হন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পেছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করলানি? শোনো শোনো। মোতালেব ফিরে তাকে বলল, কি শুনবো? এদিক ওদিকে তাকিয়ে আরো একটু এগিয়ে এলো ফুলবানু। শোনবা আবার কি? শোনবা মনের কথা। শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইনসের ত্যাগ দেখতে চায়, বুঝছ? মোতালেব ঘাড় নেড়ে জানালো, বুঝেছি। বুঝেছে। ফুলবানু বলল, তাই বইলা কামকু কাম কইরো না মেয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেচবার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেবের নেই, কিন্তু সে গোবর ফুলবানুর কাছে ভাঙল না মোতালেব। আচ্ছা, শীতের কয়ডা মাস চাও, ত্যাগও দেখাবো, মানও দেখাবো, কিন্তু বিবিজানের সবুর থাকবে নি দেখবার। ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইব না আমারে। গায়ে এসে আরেকবার ধারের চেষ্টা করে দেখল মোতালেব। গেল মালিক বাড়ি, মুখুজ্জু বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরহা হয়ে উঠল না টাকার। নেলে তো আর সহজে হাত উপর করবার অভ্যেস নেই মোতালেবের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা।
সাধ করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি? কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানের 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটি করে এতগুলো গাছের শুকনো মরা ডালগুলো বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালিকাচায় ধার তুলে তুলে জুতসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা ছেঁচে ছেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেরে। সেই নলের মুখে লাগসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভরে টুপ টুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেচমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। এ তো আর মায়ের দুধ নয়, গাইয়ের দুধ নয় যে বটায় বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেও হয় না, গুণ থাকা চাই হাতেরও। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভেতর থেকে মিষ্টি রস ছুঁয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচির পচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বোলাতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফা রফা হয়ে যাবে। মরা মুখ দেখতে হবে গাছের। সেই একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফা রফা হয়ে যাবে। সে গাছের গুঁড়িতে ঘাটের পইটা হবে, ঘরের পইটা হবে, কিন্তু ফটায় ফটায় সে গাছ থেকে হাড়ির মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেবকে নিজ হাতে শিখেছিল রাজেক মৃদ্ধা। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধিনিষেধও তার মুখের। রাজেকের মতো অমর নাম ডাকওয়ালা কাজী বা গাছি ধারে কাছে ছিল না। যে গাছের প্রায় 12 আনা ডালি শুকিয়ে এসেছে, সে গাছ থেকেও রস বেরোতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়ত আধারি, রাজেকের হাতে পড়লে সে রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকত গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়ত হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাগরেদ হয়েছিল মোতালেব। পিছনে পিছনে ঘুরত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাগরেদ 2-4 জন আরও ছিল রাজেকের, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল। কিন্তু মোতালেবের মতো হাত পাকেনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না, কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না। বাঁশের বাখাড়ির ভরায় ঝুলিয়ে রস চাল দিয়ে গুড় করবার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেড়ে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের উপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই। রস থেকে গুড়, আর গুড় থেকে পয়সায়। কাঁচা রস যখন পাকার রূপ নেবে তখন সিদ্ধি। কেবল তখনই সার্থক হবে সকল খেচমত।
মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সে মানুষ নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘরে একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেব এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপ আটা ঘরের সামনে। জাগানো আছো নাকি মাজু বিবি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মোতালেব। পড়ছি বুঝি? কষ্ট কইরা উঠা যদি ঝাপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা যে কি কবা তা তো জানি, রসের কালাইছে আর মনে পইরা গেছে মাজু খাতুনেরে রস জাল দিয়া দিতে হবে। কিন্তু সেরে 4 আনা কইরা পয়সা দেবা মেয়া, তার কমে পারবো না, গতরে সুখ নাই এবছর। মোতালেব মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে, মনের সুখই গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই কও তাই কও মেয়া, 4 আনার কমে পারবো না এবার। মোতালেব এবার মধুর ভঙ্গিতে হাসল। 4 আনা কেন বিবি, যদি 16 আনা দিতে চাই, রাজি হবা তো নিতে? মোতালেবের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রং তামাশা থইয়া দাও মিয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেব বলল, সবাই তো রাত তো শুইয়া ঘুমাবার জন্যেই, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আসে মাজু বেবি? না চাইয়া চাইয়া এই শীতের লম্বা রাত কাটান যায়? ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেব আরো স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোন রকম অন্যায় সুবিধা সুযোগ নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকাহ করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। ঘর গেরস্থালির 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পলার কি অভাব হইছে নাকি দেশে যে তাগত হইয়া তুমি আসবা আমার দুয়ারে? মোতালেব বলল, অভাব হবে কেন মাজু বিবি? কম বয়সী মাইয়া পলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করল মাজু খাতুন। বলল, চাচাই নাকি আর আমি? তোমার কথা আলাদা, তুমি হইলা নেশার কালে তারি আর নাস্তার কালে গুড়, তোমার সাথে দাগও তোল না। তখনকার মতো মোতালেবকে বিদায় দিলেও তার কথাগুলো মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেবের কথাগুলো মনের ভেতরটায় কেবলই তোলপাড় করতে লাগলো। মোতালেবের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল, তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেব, তখন থেকেই এ বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই জানাশোনা দুজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলত, কিন্তু তার বেশি এগোবার কথা মনেই পড়েনি কারো। মোতালেবের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেই ছিল রাজেকের। বাড়ি কড়া কড়া চাচা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি আনত মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করত পাটালি গুড়।
হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেফের হাতে। 2-1 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেফ, কিন্তু আগেকার মতো হাঁড়িতে আর ভরে যায় না তার উঠান। গতবার মাসখানেক তাকে রস চাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে, কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেফের মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেফ, ফলে কথান্তর মতান্তর হয়ে সে বন্দোবস্ত ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেফ। মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আধবুড়োদের দলের আরও করেছে 2-1 জন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি করত, তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেফের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ান যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলো ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ। অমন খুবসুরত মুখ কারোর নেই, অমন মানানসই কথাও নেই কারো মুখে। মোতালেফকে আরও আসতে হলো 2-1 সন্ধ্যা। তারপর নীল রঙের জলাকি শাড়ি পরে রং বেরঙের কাচের চুড়ি হাতে দিয়ে মোতালেফের পিছনে পিছনে তার ঘরের মধ্যে এসে ঢুকলো মাজু খাতুন। ঘরদোরের কোনো ছাদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘর কর্নার কাজে। ঝাড় দিয়ে দিয়ে জঞ্জাল দূর করলো উঠানের, লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরনের দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরও অনেকের বসিদের বাড়ুজ্যেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেফ। গাছ কাটছে, হাঁড়ি পাচ্ছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে মোতালেফ উঠানের পশ্চিম দিকে। সারি সারি উনান কেটে তার উপর বড় বড় মাটির চালা বসিয়ে সেই চালাঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস চাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্যে মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেফ, জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল, কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন ওর বাগান থেকে জঙ্গল থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পলো ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্য। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেকদিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেফ, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পড়ন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লাবাসের এক একটি করে চঙ্গা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চঙ্গা বেঁধে দিয়ে যায় মোতালেফ। সারাদিনের ময়লা রস চঙ্গাগুলোর মধ্যে জমা থাকে। চঙ্গা বদলে গাছ ছেঁচে হাঁড়ি পাতে বিকেলে এসে। চঙ্গার ময়লা রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয় তাতে তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলো গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে ছুঁয়ে ছুঁয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে নিঃশ্বাস পড়ে মোতালেফের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে।
পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেবের দিকে তাকিয়ে পাড়াপড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাটিয়ে মানুষ মোতালেব, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিনরাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি কোনোদিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেফের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যিই এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি 2 হাঁড়ি রস আর সের 3 পাটালি গুড় নিয়ে মোতালেব গিয়ে একদিন উপস্থিত হলো চরকান্দায় এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলো রসের হাঁড়ি, গুড়ের সাজি, তারপর কছার খুঁটের বাঁধন খুলে বের করলো 5খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিয়ে দিলাম মৌ সাহেব। এলেম বলল, আগাম কিসের? মোতালেব বলল, আপনার মাইয়ার। তাজা কড়কড়ে নোট বেছে নিয়ে এসেছে মোতালেব। কনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলোর ওপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়ে আমি কি করব মেয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছ রাজেক মেধার কবিলারে। সতীনের ঘরে যাবো কেনে? আমার মাইয়া কি ঝগড়া আর চিল্লা চিল্লি করবে, মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাত? মোতালেব মুচকি হাসল, বলল, তার জন্যে ভাবেন কেন মেয়া সাহেব? গাছের রস যতদিন আছে, গায়ে শীত যতদিন আছে, মাজুক খাতুনও ততদিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া যাবে উইরা। এলেম শেখ জল চুকিয়ে এগিয়ে দিল মোতালেবকে বসতে। হাতের হুকোটা এগিয়ে ধরল মোতালেবের দিকে, তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাচাই জিনিস আছে মিয়া, সুখ আছে তোমার সাথে কথা কইয়া কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেব। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না, তবু মোতালেবকে দেখে ঠোঁট ফুললো ফুলবানু। বেসবুর কেডা হইল মিয়া, এদিকে আমি রইলাম পথ চাইয়া, তুমি ঘরে নিয়া ঢুকলা আরেকজন। আরে মোতালেব জবাব দিল, না ঢুকায় করি কি? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণ বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস চাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কি করে? ফুলবানু বলল, বুঝলাম, মানো বাঁচাইলা জানো বাঁচাইলা, কিন্তু গায়ে যে আরেকজনের গন্ধ ছড়াই রইল, তা সারবা কেমনে? মনে এলেও মুখ ফুটে এ কথা বলল না মোতালেব। যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যি আরেকজনের গায়ে জড়িয়ে থাকে না, তা যদি থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত, কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্য ভাবনা কি ফুল বিবি? সডা সাবান কিনা দেব বাজার গুনা, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া বসবো তোমারে লইয়া, গতর গুয়া ঘইসা বদগন্ধ উঠাইয়া ফেইল। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, চাচায় নাকি? মোতালেব বলল, চাচা না তো কি মিয়া, চাচা না তো কি মিশা। সইঙ্গা দেখো তখন নতুন মাইনসের নতুন গন্ধে ভুরভুর করবে গতর। দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুরভুর করবে। কেবল সবুর কইরা থাকো আর 2 খান মাস। ফুলবানু আর একবার ভরসা দিয়ে বলল,
বেসবুর মানুষ ভাইব না আমারে। সে কথা সেই কাজ মতালেফের। 2 মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরো 50 টাকা জোগাড় হইতে মতালেব মাজু খাতুনকে তালাক দিল। কারণটা সঙ্গে সঙ্গে পাড়াপড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজিকের দাদা ওয়াহেদ বৃদ্ধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, আউ আউ, ছি ছি ছি, তোমার গতরই কেবল সুন্দর মূর্তি মিয়া, ভিতর সুন্দর না। এত শয়তানি, এত ছল চাতুরি তোমার মনে। গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগা ছিলা, আর গুড় যাই ফুরাইল অমনি দূর দূর। কিন্তু অত কথা শোনবার সময় নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভর উঠল। গাব গাছের ডালে ডালে গজাল তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত। মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার সাঁচাই বাহার খেলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতে এসে আঁচল ধরে ফুলবানুর, থুইয়া দাও তোমার রান্ধন বারণ ঘর গেরো থালি, কাছে বসো আইসা। ফুলবানু হাসে, সবুর সবুর, এ কয় মাস কাটাইলা কি কইরা মিয়া? মতলেব জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহুবেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরা যাও। গাছের আদর গাছেই সইতে পারে। বদলে বলে, কিন্তু গাছের কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরায় ফুল যান, কেবল তোমার রসই বছর 12 মাস ছইয়া ছইয়া পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজিকের বড় বড় সনের কুড়ে। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেব আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। একটু বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়া গেল মানুষটা। যেখানে যাই বউ ছাড়া আর কথা নাই মুখে। বুকের ভেতরটা জলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লাই নৌকা বায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ড ছেলেমেয়ে রেখে গেছে অনেকগুলো। তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সী ছুরি টুরিতে দরকার নেই আর তার। সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলেমেয়ের যত্ন আত্মি করবে না। তাই মাজু খাতুনের মতো একটু ভারী কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউ তার পছন্দ। তার উপর নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞেস করল, বয়স কত হবে তার? ওয়াহেদ জবাব দিল, তা আমাগো বয়সই হবে 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানালো, হা, ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞেস করল, গাছই না তো সে? খেজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মৃত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ওসব কাম কোনো কালে জানে না সে। বর্ষাকালে নৌকা বায়, শীতকালে কিষান কামলা খাটে, গরমের কাজ করে। কেন বউ? গাছি ছাড়া, রসের ব্যাপারী ছাড়া কি তুমি নিকা বসবা না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধারের কাছেও যে যায় না,
নিকা যদি বসে মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাদিরের সাথে? সে বেশি করতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরা কাম কি? দেরি বেশি হলো না, সপ্তাহখানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লাই নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, আপদ গেল। পেতনির মতো ফাত ফাত নিঃশ্বাস ফেলত, চোখের ওপর সাপ মন্নি করত দিন রাত। তার হাত গুনাতো, বাঁচলাম। কি ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনির খুব ডরা বুঝি মিয়া। মোতালেব বলল, না, এখন আর ডরাই না। পেতনি তো সুইটাই গেল, এখন চোখ মেললেই তো পড়ি। এখন ডরাই পড়ি রে। কেন পড়ি রে? আবার ডর কিসের তোমার? ডর নাই, পাখা মিলা কখন উড়াল দেয় তার ঠিক কি? ফুলবানু বলল, না মিয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই। সে তার পছন্দসই সব পাইয়া গেছে। এখন ঘরের মানুষের পছন্দ আর নজরটা বরাবর এইরকম থাকলেই হয়। মোতালেব বলল, চোখ যতদিন আছে নজর ততদিন থাকবে। দিনরাত ভারী আদরে তো আজ রাখলো মোতালেব বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। টাকে পয়সা না থাকলে কার কাছ থেকে পয়সা ধার করে কি করে কেনে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। হাটে আনে পান সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানের, দিন রাত খালি ফুট 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 তামাক টানো। মোতালেব বলল, পান আনি তোমার জন্যে, দিন ভৈরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুলে বলল, কেন? আমার ঠোঁট এমনি বুঝি রাঙানা যে পান খাওয়াইয়া রাঙাইতে হবে? আমি পান সাইজা দিই, তুমি বরং দিন রাত খাইয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট, পানের রসে রাঙাইয়া নাও। মোতালেব হেসে বলল, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আর একজনের পান খাওয়া ঠোঁটের রস লাগে। নিজের ভুই ক্ষেত নেই মোতালেফের। মালিকদের মুখর্জদের কিছু কিছু জমি বর্গা চষে, কিন্তু ভালো কিষাণ বলে তেমন ক্ষেতই নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারদের, মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধয়, মেলে, বাড়ি খেজমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠানে। শিকদাররা, মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মালিক আর মুখর্জেদের বিঘে চারেক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকা ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না। বলে, কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবানু বলে, হইল তো বইয়া গেল, রইদে পুইরা তুমি কালা কালা হইয়া গেলা, আর আমি পাট নিতে পারম না, কষ্ট হবে। কেমন তোর কথাই যে কও না তুমি মিয়া। নিজেদের পাট তো বেশি নয়, পাকাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছা অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়, সেই ছাড়ানো পাটের পাটখড়িগুলো পাওয়া যাবে তাহলে। কিন্তু মোতালেব রাজি নয় তাতে, অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে। অন্যের নৌকায় পরের জমিতে কিষাণ খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আটিতে আটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে কাজই চলে না তার। হাত বড় ধীরজ মোতালেফের। জলে ভারী কাতর মোতালেব। এক একদিন পিঠে বগলে যোগ লেগে থাকে,
ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, চোখটাও ছাড়াইতে পারো না মিয়া, হাত তো ছিল সঙ্গে নাকি? মোতালেব বলে, ধান কাটার হাত দুই খাট সাথেই ছিল, যোগ ফেলাবার হাত থুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোকে মুখ দিয়েছিল সেই সব জায়গায় সযত্নে চুন লাগিয়া দেয় ফুলবানু। আরো 5 জন কিষানের সঙ্গে ধান মলম দেয় মোতালেব। দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। ধামাই করে পইকায় করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোই করে চিটা ছেড়ে ফেলে ধান থেকে। মোতালেব একেবারে বলে, ভারী কষ্ট হয় বউ, তাই না? হ, কষ্ট একেবারে মইরা গেলাম না। কার নাগাল কথা কও তুমি মিয়া? গেরস্ত ঘরের মাইয়া না আমি? না সাচাই আসমান গুনা নাই মাইসি। বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের আসে শীত। রসের দিন, মোতালেবের বতরের দিন। কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরো বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেব। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে। এ গাছে নামডাক আছে মোতালেবের, এ গাছে গায়ের মধ্যে সেই সেরা। এবারেও বাড়ুজ্যেদের 20 গাছ বেড়ে গেল। গাছ কাটবার ধুম লেগে গেছে, একটুও বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেবের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রঙ্গরসিকতার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে। রস বেচে, গুড় বেচে দৈত্যের মতো দিনভর খাটে মোতালেব। আর বিছানায় গা দিতে না দিতেই ঘুম ভেঙে আসে চোখ। দুহাতে ঠেলে, দুহাত জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্তা একটা গাছকে জড়িয়ে ধরেছে। কষারে ঘুমায় মোতালেব, শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপাতা আর খড় বয়ে আনে মোতালেব। ফুলবানু বলে, রস জাল দাও, যেমন মিঠা হাত তেমন মিঠা গুড় বানান চাই, সেরার সরিষ জিনিস হওয়া চাই বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কোনোদিন দেখেনি, কোনো কালই জাল দেয়নি। মোতালেব তার ভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি, আমি তো আসি কাছে কাছে, আমার পুষ কইরো, আমি কইয়া কইয়া দেব। মনের মধ্যে যেমন টকবক করে রস, জ্বালার মধ্যেও তেমন করা চাই। কিন্তু উনারের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনানের আগুন, তেমন টকবক করে না জ্বালার রস। সারা দুপুর উনানের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর। রূপ ঝলসে যায়, তবু গুড় হয় না পছন্দ মতো। যেন নরম নরম থাকে পাটালি, কোনো দিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রক্ষ সরে বলে, কেমন তোর মাইয়া মানুষ তুমি, এত কইরা কইয়া দেই বোঝাইলে বোঝো না, এই গুড় হইছে এই খদ্দারে কেনবে পয়সা দিয়া? ফুলবানু একটু হাসতে চেষ্টা করে বলে, কেনবে না কেন, বেচতে জানলেই কেনবে। মোতালেব খুশি হয় না, হাসিতে বলে, তাইলে তুমি যাইয়া ধামা লইয়া বইসো বাজারে, তুমি আইসো বিচা। খুবসুরত মুখের দিকে চাইয়া যদি কেনে, গুড়ের দিকে চাইয়া কেনবে না? পকা তো নয় ফুলবানু, ওকে জুতো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড় তৈরি করতে শিখল ফুলবানু। বাজার গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো। খদ্দাররা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেরা একবার গুড়ের দিকে চায়, আর একবার মুখের দিকে চায় মোতালেবের। এ তো আর কেমন তোর গুড় হইল গমিয়া, গত হাটে নিয়ে দেখলাম গেল বছরের মতো সোয়াদ পাইলাম না। গেলবারও তো গুড় খাইছি তোমার, জিভায় যেন ছইরাই একেবারে জড়াইয়া রইছে।
আশ্বার্থতে লাইকা রইছে। এবার তো তেমন হইল না, তোমার গুড়ের থিকা এবার ওই সদন শেখ মদন শিকদারের গুড়ের সোয়াদ বেশি। বুকের ভেতর পড়ে যায় মোতালেফের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে। কেন? সে তো কম খাটছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে। তবু কেন কেন স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে? তবু কেন দর উঠছে না, লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ের সুখ খেতে করছে না তার? অত নিন্দাবন্ধ শুনতে হচ্ছে কেন, কিসের জন্যে? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস চাল দেওয়ার কৌশলটা আরও বার কয়েক মোতালেব বলল ফুলবানুকে। হাতায় কইরা কইরা ফোঁটা দেখো নামাবার সময় হইল কিনা, ডালবার সময় হইল কিনা রস। ফুলবানু বিরক্ত বিরস মুখে বলে, হ হ চিনছি, আর বক বক কইরো না তো, ঘুমাইতে দাও মাইনছেরে। হঠাৎ মোতালেফের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে তার সঙ্গে মোতালেফ। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্যে। সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর রাকাত থেকে এক বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেফ। এনে রাখলো সেই পাকাটির চালার দোরের কাছে। কিরকম গুড় হইতেছে আইসফুল জান? কিন্তু চালার ভেতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরও একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মৃত হয়ে চালার ভেতর মুখ বাড়ালো মোতালেব, কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কীরকম গন্ধ আসছে যেন ভেতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল নাকি গুড়। সাড়ে সাড়ে গোটা পাঁচেক জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জ্বালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেব। যা ভেবেছে ঠিক তাই। সবচেয়ে দক্ষিণ কোণের জ্বালাটার রস বেশি জাল পেয়ে কী করে যেন ধরে গেছে একটু। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেফের। গলা চিরে চিৎকার করল, কই কোথায় গেলি হারামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় 2 দিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন নাইলে গা কেমন চরচর করে, ভালো লাগে না। তাই আজ একটু সডা সাবান মাখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নেমে এসে পড়েছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেবের চিৎকার শুনে অস্তে চিরুনি হাতি বেরিয়ে এলো ঘর থেকে। ভেজে চুল লুটিয়ে রইল পিঠের ওপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেব। তারপর ছুটে গিয়ে মুঠি করে ধরল সেই ভিজে চুলের রাশ। হারামজাদি, গুড় পইরা গেল সেদিকে খেয়াল নাই তোমার? তুমি আছো সাজগোজ লইয়া, পটের ভিতর গুণা বাড়াইয়া আইলা তুমি বিদ্যা ধরি। এই জন্যেই গুড় খারাপ হয় আমার, অপমান হয়, বদনামের দেশ ছাইরা গেল তোমার জন্যে। ফুলবানু বলতে লাগলো, খবরদার চুল ধইর না, তাই বইলা গায়ে হাত দিও না। ও হাতে মারলে মনে যায় বুঝি তোমার? পায়ের কাছ থেকে একটা ছিটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে বুকে পিঠে মোতালেব সব চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তো আর মান যাবে না শেখের ছির, হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নাই। বাড়ি বদরাগী মানুষ মোতালেব, যেমন বেসবুর বেবুঝ তার অনুরাগ, রাগও তেমনই প্রচণ্ড। খবর পেয়ে এলেম সে গেল চরগান্দা থেকে। জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দাবন্ধ কম করল না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও বাজার তোমার সাথে, এমন গাওয়ার মানুষের ঘর করব না আমি। কিন্তু বুঝিয়ে সুজিয়ে এলেম রেখে গেল মেয়েকে।
একটু আশকারা দিলেই ফুলবানো পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে অমন বরাবর অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলেই আবার মন নরম হয়ে আসবে মোতালেফের। দুদণ্ড পরেই আবার মিলমিশ হয়ে যাবে। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি দিনে হয়, রাত্রে মেটে। তা নিয়ে আবার একটা ভাবনা মিটে গেল। খানিক বাদেই আবার যেতে যেচে আপোষ করলো মোতালেব। সেদে ভেজে মান ভাঙল ফুলবানুর। বড়দিন ফেরে আবার উনানের পিঠে রস চাল দিতে গিয়ে বসল ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেব হাটে। যাওয়ার সময় বলল, এই 2টা মাস কাইটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে ফুলজান। ফুলবানু বলল, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা। মনের কথা যেন ফুটে বেরোয় না দুজনের কারোই মুখ থেকে। সে কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। বলেও জানে, শোনেও জানে। হাটের পর হাট যায়। রসের বতর প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দর সরে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেফ। চুপ করে বসে ওকে তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুইয়ে চুইয়ে রস পড়ে হাড়ের মধ্যে। ভোরে গাছে উঠে রস পড়া বড় বড় হাড়ি নামিয়ে আনে মোতালেব। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, ফুর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাকাটির মতো খটখট করে মন। দুপুরের রোদের মতো খা খা করে। কোথাও ছিটা ফোটা নেই রসের। রসের হাড়িতে ভরে যায় উঠান। রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না। কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। এদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদির শেখের সঙ্গে। সেলাম মিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মোতালেব বলল, ভালো তো সব? সাওয়াল পান ভালো তো? বাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেব। নাদির একটু হেসে বলল, হ মেহা, ভালোই আছে সব। খোদার দয়ায় চইলা যাইতেছে কোনো রকম সকমে। মোতালেব একটু ইতস্তত করে বলল, চাওয়াল পানের জন্য সে 2-3 গুড় লইয়া যান না মেয়া, ভালো গুড়। নাদির হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় মোতালেবে। না মেয়া, সে দিনকাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেফের দিকে। এ কেমন তোর ব্যাপারই, গুড় বেচতে সে নিজের গুড়ের নিন্দা কি কেউ নিজে করে? নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতাছেন? দামের জন্য কি, 2 সের গুড় দিলাম আপনারে পোলা পানেরে খাইতে। কখন জানি চাচাই দিছে? নাদির ব্যস্ত হয়ে বলে, না 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 না, সে কি মিয়া, আপনার বেচবার জিনিস দাম না দিয়া নেব কেন আমি? মোতালেব বলে, আইসা নিয়া তো জানাইস, খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেফের। এবারেও জিনিস কাটাবার জন্য বলতে হয় এসব কথা। গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কথাগুলো কত মিথ্যা। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, বের করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কয় 1 সের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি 2 সেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেফের হাতের মধ্যে। বাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে রেগে। গুড় সাওয়াল পানেরে খাওয়াইতে চাও খাওয়াও, কিন্তু আমিও গুড় ছোব না হাত দিয়া, তেমন বাপের বিটি না আমি। এক হাট যায়, নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। বাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার ওই মানুষের সাথে যদি ফের খাতির নাতির করো, আমি চইলা যাব ঘর কোনা। রাত পোহাইলে আমারে আর দেখতে পাবা না।
মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজে কর্মে সরেস, কথায় বার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় দুটি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসল মোতালেব। ঝাপটানো কুল গাছটার পাশ দিয়ে ঢুকলো গিয়ে নাদির উঠানে। বাড়ি আছেন নাকি মিয়া? হুঁকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা? ও, আপনি? আসেন আসেন। আবার রস নিয়ে আইসেন কেন মিয়া সাহেব? মোতালেবকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নামগন্ধ শুনতে পাবো না বিবি, যে যে মানুষের নামগন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে, না জানি কি কেলেঙ্কারিটাই ঘটায় আস। যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেবকে দেখতে পেয়ে স্বামীকে ঘরের ভেতর ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেবকে শুনিয়ে শুনে বলল, যাইতে কও এ বাড়ি গুনা, এখনই নাইমা যাইতে কও। একটু কি সরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠাইল এইখানে? কোন মুখে উঠলো আইসা এখানে? নাদির ফিসফিস করে বলে, আস্তে আস্তে, একটু গলা নামাইয়া কথা কও বিবি, শুনতে পাবে। মাইনসের বাড়ির মানুষ আইসে, অমন কইরা কথা কয় নাকি? কুকুর বিলাল ডারেও তো অমন কইরা খেদায় না মাইনসে। মাজু খাতুন বলল, তুমি বুঝবা না মিয়া, কুকুর বিলাল থিকাও অধম থাকে মানুষ, শয়তানের থিকাও সাংঘাতিক হয়। পুছ করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটু ভয় ডর নাই মনে? একটু কি নাচ শরম নাই? এটা কথা মৃদুস্বরে বলছিল না মাজু খাতুন। তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের, কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দা মন্দ, এত গালাগাল তিরস্কারের মধ্যেও কথাও যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভেতর থেকে আহত বঞ্চিত নারীর অভিমান রুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু আধটু। ছ্যানের খোঁচায় নলের ভেতর দিয়ে ফোটায় ফোটায় চুইয়ে চুইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেব নাদিরকে বলে উঠল, মিয়া সাহেব, শুনবেননি একটু? তাদের লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মিয়া বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুকাটাও হাত বাড়িয়ে নিল মোতালেব, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ লাগিয়ে টানতে শুরু করলো না। হুকোটা হাতেই ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হইয়া একটা কথা কন বিবিরে। কি? আপনি কন না, দোষ কি তাতে? মোতালেব বলল, না আপনিই কন। কথা কবার মুখ আমার নাই, কন যে মোতালেব মিয়া খাওয়ার জন্য আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভেতর থেকে বলে উঠল, তাই কিসের জন্য আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়ে জবাব দিল মোতালেব, বলল, কন যে আনছে জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্য। সেই গুড় ধামায় কইরা হাটে নিয়ে যাবে মোতালেব মিয়া, নিয়া বেচবে অচেনা খদ্দারের কাছে। এবছর 1 ছটাক পছন্দসই গুড়ও তো সে হাটে বাজারে বেচতে পারে নাই, কেবল গাছ বাবাই সার হইছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেফের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরও কি বলতে যাচ্ছিল, বাখারির বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় আর 2টি চোখ,
ছল ছল করে উঠেছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেব। আর কিছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের। বলল, ও কি মিয়া, হুকাশ যে কেবল ধইরা রইলেন হাতে, তামাক খাইলেন না? আগুননি নিভা গেল কইলকার। হুকোতে মুখ দিতে দিতে মোতালেব বলল, না মিয়া ভাই, নেবে নাই। না, নেবে নাই মিয়া ভাই, নেবে নাই।